আমি রাসেল, বয়স ৫৭। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। দেখতে শুনতে মোটামুটি ভালোই। আমার বাড়ি চট্টগ্রামে, চাকরির সুবাদে ঢাকায় থাকি নিগারকে নিয়ে। নিগার আমার স্ত্রী। বয়স ২২, উচ্চতা ৫ ফুট, ওজন ৪৫ কেজি। ফিগার ৩৪, ১২, ৩০, ২৬। ফর্সা, দেখতে অনেকটা পাকিস্তানি। হলো ২ বছর হলো, এখনো বাচ্চা কাচ্চা নেয়নি। নিজে সেটেল হব, আর নিগারেরও পড়াশোনা শেষ করতে হবে। তাই নিগারকে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছে, সাথে টোনাটুনির সংসার সামলাচ্ছে। এইসব নিয়েও সারাদিন ব্যস্ত। আমাদের যৌন জীবনও অ্যাভারেজ, তবে আমি বুঝি নিগারের চাহিদা অনেক বেশি। কে বেশি? কিন্তু আমি ওর চাহিদা পূরণ করতে পারি না। এইসব নিয়ে ওর তেমন একটা আপত্তিও নেই। ঢাকায় আমাদের পরিচিত কেউ নেই, তাই বন্ধের দিনগুলোতে আমরা এই দিক সেদিক ঘোরাঘুরি, শপিং করে কাটায়। গত বছর ঈদের ছুটিতে আমরা চট্টগ্রাম গিয়েছিলাম। ঈদের তৃতীয় দিন রাতে আমরা একটা এসি বাসের টিকিট করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বাস ছিল রাত ১২টা ৩০ মিনিটের। যথাসময়ে আমরা বাস কাউন্টারে উপস্থিত হলাম। বাসে উঠে দেখি আমাদের একটা সিট মাঝখানে জানলার পাশে, এবং অন্যটি তার এক সিট। আগে অনেক চেষ্টা করেও কিছু করতে পারলাম না। জানলার পাশের সিটে গিয়ে নিগার বসল, আর তার এক সিট আগে আমি বসলাম। আমার পাশে একটা বয়স্ক লোক বসল, আর নিগারের পাশের সিট খালি। ওই সিটের যাত্রী নাকি সামনের স্টেশন থেকে উঠবে। যথারীতি বাস ছাড়ল, এবং সিটি গেট থেকে এক ভদ্রলোক বাসে উঠে, বয়স আনুমানিক ৪৫ বছর, ন্যাড়া মাথা, অনেক লম্বা, প্রায় ৬ ফুট ১ ইঞ্চি হবে, আর জিম করা শরীর। একটা লাল টি শার্ট আর হাফ প্যান্ট পরা, দুহাতে ট্যাটু করা, দেখতে অনেকটা রেজলার। অস্টিনের মতো এসে বসল নিগারের পাশে। নিগার উনাকে দেখে একটু ইতস্তত বোধ করল। আমি পিছন ফিরে দেখলাম উনার পাশে নিগারকে দেখা যাচ্ছে না। মনে হচ্ছে কোনো ছোট বাচ্চা বসে আছে। একটু পর ভদ্রলোক দেখলাম নিগারকে ইজি করার জন্য কথা বলা শুরু করল। বলল, হাই, আমি সুদীপ্ত চ্যাটার্জি। আপনি? নিগারও আমতা আমতা করে বলল, আমি নিগার আফরোজ। সুদীপ্তবাবু আর নিগারের কথোপকথন আমি সামনের সিট থেকে স্পষ্ট শুনতে পাচ্ছি। সুদীপ্তবাবু বলল, আপনি ইজি থাকেন, কোন সমস্যা হলে আমাকে বলবেন। এইসব আলাপ করছিল, এর মধ্যে দেখলাম নিগারও অনেকটা ইজি হয়ে উঠেছিল। সুদীপ্ত, আপনি কি একা? নিগার, না, আমার স্বামী আছে সামনের সিটে। সুদীপ্ত, কি বলেন? আপনি বিবাহিতা? আপনাকে সত্যি, আপনি অনেক অনেক সুন্দর। তবে আমি তো বুড়ো হয়ে গেছি। সুন্দরীরা কি আর আমাকে ধরা দিবে? প্রথমত, আপনি আমাকে তুমি করে বলতে পারেন, আর আপনাকে দেখে ৩০ থেকে ৩৫ বছরের বেশি মনে হয় না। আর মেয়েরা ম্যাচিওর পুরুষ বেশি পছন্দ করে, তাই নাকি? তোমারও কি ম্যাচিওর পুরুষ পছন্দ? ম্যাচিওর পুরুষ অবশ্যই পছন্দ। তাহলে তো ভালোই হলো। ওদের কথাবার্তা শুনতে শুনতে আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানি না। আমার ঘুম ভাঙল নিগারের ডাকে। গাড়ি যখন কুমিল্লাতে বিরতি দিল, চোখ খুলে দেখি কুমিল্লা একটি হোটেলে গাড়ি পার্ক করা। আমাকে বলল, তুমি কি নামবে? আমি বললাম, না, আমি ঘুমাবো। তোমার কি কিছু লাগবে? নিগার বলল, না, আমি এমনি একটু হেঁটে আসি, তুমি ঘুমাও। এই বলে নিগার গাড়ি থেকে নামতেছে দেখি তার পিছু পিছু সুদীপ্তবাবুও নামল। ১০ মিনিট পর আমারও পিয়ের বেগ আসায় আমি তড়িঘড়ি করে নিচে নেমে সোজা বাথরুমে ঢুকে গেলাম। বেরোয়ে আসার সময় দেখলাম সুদীপ্তবাবু লেডিস ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে সিগারেট টেনে টেনে ফোনে ফোনে কথা বলছিল। আমাকে খেয়াল করে নাই উনি। আমি যা শুনলাম তাতে আমার মাথা ঘুরে গেল। সুদীপ্তবাবু বলছিল, বন্ধু কামদেব আমার উপর খুশি হয়ে এমন একটা মাল জোগাড় করে দিল, দেখলেই মাথা ঘুরে যাবে। বাসে মালটা আমার পাশে বসেছে। ২২ থেকে ২৩ বছরের বিবাহিত ডবকা রসালো মাল জামাইটা। শালা ঢ্যামনাচোদা এমন কচি বউ রেখে ভসভস করে ঘুমাচ্ছে, আর কচি বউটার সাথে আমি মজা নিচ্ছি। ঢাকায় এসে মালটাকে বিছানায় তুলব আমি। হা হা হা। অপেক্ষা কর বন্ধু, আগে আমি ভালো মতো মধু খেয়ে নিই, তারপর তোদেরও খাওয়াবো। আচ্ছা শোন, আমি ফোন রাখি এখন। আচ্ছা, মালটার ছবি হোয়াটসঅ্যাপ করছি। বাই। দেখলাম আমার বউ ওয়াশরুম থেকে বেরোয় আসছে। বাসে অন্ধকারে ঘুমের ঘোরে খেয়াল করিনি। এখন দেখলাম নিগারের চুলগুলো এলোমেলো হয়ে আছে।
পরনের কামিজটাও আলুথালু হয়ে আছে। নিগার টয়লেট থেকে বেরোয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করল, তারপর কামিজটা টেনে ঠিক করল। এইসব দেখে সুদীপ্ত দুষ্টু হাসি হাসল। নিগারও ওর দিকে তাকিয়ে হেসে উঠল। নিগার আজকে একটা সাদা শর্ট কামিজ আর লাল ফিটিংস লেগিংস সাথে হাই হিলস পরেছিল। কামিজের উপর থেকে ভিতরের কালো টাইট ফিটিং ব্রাও লেগিংসের দুপাশে প্যান্টির লাইন পরিষ্কার বোঝা যাচ্ছিল। হাই হিলের কারণে ওর পোতটা আরও বেশি বের হয়েছিল। পিছন থেকে ওর 46 সাইজের পোত দেখলে যে কারো মাথা ঘুরে যাবে। ওরা দুজন একসাথে পিছন থেকে নিগারের আওয়াজ শুনতে পেলাম। উফ, মা, আস্তে। আমি ওরা না বুঝে মত পিছনে ফিরে দেখার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছিল না। রাস্তার গাড়ির লাইটের ঝাপসা আলোয় যা বুঝলুম, সুদীপ্তর মাথাটা নিগারের বুকে মনে হচ্ছিল। সুদীপ্ত নিগারের দুধ চুষছে, আর নিগার ওর ন্যাড়া মাথাটা ওর বুকের ওপর চেপে ধরে চিৎকার করছিল। এইভাবে কিছুক্ষণ চলার পর দেখলুম সুদীপ্ত নিগারের হাত নিয়ে ওর হাফ প্যান্টের উপর থেকে ওর বাড়া ধরিয়ে দিল। নিগারও পাগলের মতো এক হাতে ওর মাথাটা বুকের সাথে চেপে ধরে বুক খাওয়াচ্ছে, অন্য হাতে ওর ঠাটানো বাড়া হাতাচ্ছে, আর নিচু স্বরে উফ, আহ করে গোঙাচ্ছে। নিগার ওর বাড়া টিপতে টিপতে ওর প্যান্টের মধ্যে হাত ঢুকিয়ে ওর বাড়া স্পর্শ করতেই আতকে উঠল। মাগো, এইটা কি? সুদীপ্ত দুধ চুষা ছেড়ে হেসে উঠে নিগারের কানে কানে জানি কি বলল। নিগার দেখি লজ্জায় লাল হয়ে বলল, যাহ, পারবো না, আমি এইসব করি নাই, আমি কখনো। সুদীপ্ত আবার কানে কানে কি জানি বলল। নিগার দেখি চুপ করে মাথা নিচু করে সুদীপ্তর কোলে মাথা রেখে ওর ঠাটানো বাড়া প্যান্টের উপর থেকে ধরে আছে। সুদীপ্ত এইবার ওর হাফ প্যান্টের চেইনটা খুলে ওর ঠাটানো বাড়া যখন বের করল, নিগার ভয়ে আতকে উঠে হা করে ওর কুচকুচে কালো লম্বায় 8 থেকে 9 ইঞ্চি আর মোটা অনেকটা ছাল ছাড়ানো সাগর কলার মতো আঁকাটা বাড়া দিকে তাকিয়ে রইল। সুদীপ্ত আস্তে করে নিগারের একটা হাত নিয়ে ওর বাড়া ধরিয়ে দিল। নিগার পাগলের মতো এক পলকে তাকিয়ে রইল, আর হাতটা উপর নিচ করে ওর ঠাটানো বাড়া নেড়ে দিচ্ছিল। সুদীপ্ত নিগারের চুলগুলো মুঠি করে ধরে ওর মুখে বাড়া স্পর্শ করতেই নিগারও ভালো মেয়ের মতো জিভ দিয়ে ওর বাড়া চেটে দিতে লাগলো আরামে। সুদীপ্ত ওর চোখ বুজে নিগারের চুলের মুঠি ধরে ওর মাথাটাকে চেপে ধরে আছে। নিগার এইবার হা করে ওর ঠাটানো বাড়া ওর নরম 2 ঠোঁটের মাঝখানে নিয়ে মুখে ভরে চুষতে লাগল। সুদীপ্ত আস্তে আস্তে নিগারের মাথাটা উপর নিচ করে ওর বাড়া চুষাতে লাগল। নিগার বাড়া পুরো মুখে নিতে পারছিল না। ওর অর্ধেক মুখে নিতেই ওর গলা পর্যন্ত ঠেকল। ও ছোট বাচ্চাদের ললিলিপপ খাওয়ার মতো করে চুষে চুষে খাচ্ছিল। আর সুদীপ্ত আহ। নিগার আস্তে আস্তে চুষু মনে হচ্ছে, আজকেই আমার সব চুষে খেয়ে নিবে তুমি। উফ। নিগার এক মনে চুষেই চলল। এইভাবে প্রায় 10 থেকে 15 মিনিট চুষার পর দেখলুম সুদীপ্ত নিগারের মুখে গরম গরম থকথকে সাদা পায়েসের মতো ঘন আঠালো জিনিস। আমি ভেবেছিলাম যে এখানেই হয়তোবা সব শেষ, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিল। বাস ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে একটি গ্যাস স্টেশনে দাঁড়ায় পেট্রোল নেওয়ার জন্য। তখন কিছু যাত্রী খাবার কেনার জন্য নামলে। নিগার আমাকে ডাকে, তখন আমি ঘুমের ভান করি। নিগার আমাকে বলে, চল নিচে যাই। আমি বলি, আমার অনেক বেশি ঘুম পাচ্ছে, তাই আমি যাব না, তুমি গেলে যাও। তখন নিগার ঠিক আছে বলে একটি মুচকি হাসি দিয়ে নামতে গেল। তখন সুদীপ্ত নিগারের পিছে পিছে নামল। আমি কিছুটা অবাক হলাম। আমি ভেবেছিলাম সব এখানেই শেষ, কিন্তু নিগারের পিছে সুদীপ্তকে নামতে দেখে কিছুটা অবাক হলাম। আমি জানালা দিয়ে উকি মারে দেখি নিগার ও সুদীপ্ত বাস থেকে কিছুটা দূরে গিয়ে কি জানি কথা বলছে। বাস থেকে কিছুটা দূরে হওয়ার কারণে কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু নিগার সুদীপ্তকে ওর হাতের ঘড়ি তা দেখিয়ে না সূচক ইশারা দিল। বুঝলাম নিগার বলতে চাচ্ছে যে সময় নেই, বাস ছেড়ে দিবে। দেখলাম সুদীপ্ত কিছু একটা ভেবে নিগারকে দাঁড়াতে বলে ড্রাইভারের কাছে আসলো। তারপর কি জানি বলল বুঝলাম না।
শেষে ড্রাইভারের হাতে ৫০০ টাকার ২টি নোট দিয়ে আবার নিগারের কাছে গেল। পেট্রোল নেওয়া শেষে যখন সব যাত্রী বাসে উঠল, তখন নিগার ও সুদীপ্ত উঠল না। একটু সন্দেহ হলো যে কি হলো, ওরা আসলো না। ঠিক তখনই ড্রাইভার দাঁড়িয়ে বলে, গাড়িতে একটু যান্ত্রিক ত্রুটি হয়েছে, আধা ঘন্টা সময় লাগবে। সবাই এতে আর কিছু বলল না, সবাই আবার নেমে গেল। আর তখন ড্রাইভার সুদীপ্তকে সূচক একটি ইশারা দিল, যা দেখে ওরা দুইজনে মহা খুশি হয়ে গেল। দেখলাম ওরা দুইজনে পেট্রোল পাম্পের পিছনের দিকে যাচ্ছে। আমিও বাস থেকে নেমে চুপে চুপে ওদের পিছু ধরলাম। ওরা পিছনের অন্ধকার দিকে চলে গেল, যেখানে একটু আলো। আমিও লুকিয়ে লুকিয়ে ওদের দেখতে লাগলাম। দেখলাম ওরা দুইজনে অনেক খুশি। সুদীপ্ত নিগারের বুকে হাত দিয়ে মাইগুলো টিপতে লাগল, আর মুখ নিগারের মুখের সামনে নিয়ে গেল। শুরু হলো ঠোঁট চুষাচুষি। নিগারও কম যায় না, নিগার সুদীপ্তর প্যান্টের উপর দিয়ে বাড়া ডলতে লাগলো। প্রায় ৫ মিনিট পর সুদীপ্ত নিগারের জামা টেনে খুলে দিল। ভিতরে ব্রা নেই। আমি তো অবাক হয়ে গেলাম। মাই জোড়া সরাসরি বের হয়ে গেল। বুঝলাম নিগার বাসেই ব্রা খুলে ফেলেছে। সুদীপ্ত নিগারের মাইগুলো চুষতে লাগল। নিগারের মুখ দিয়ে আহ আহ শব্দ বের হচ্ছে। দেখলাম নিগার সুদীপ্তর প্যান্টের চেন খুলে ফেলেছে আর বাড়াটি বের করে নাড়াতে লাগল। এইবার আমি সরাসরি সুদীপ্তর বাড়া দেখলাম পুরা ৯ ইঞ্চি। একদম দাঁড়িয়ে টনটন হয়ে আছে। মাই চোষা বাদ দিয়ে এখন সুদীপ্ত নিগারের পাজামা খুলে দেয়। ভিতরে প্যান্টি পরা। ঠোঁট চুষতে চুষতে প্যান্টি একটি সাইড করে সরাসরি ২ আঙুল ঢুকিয়ে দিল নিগারের ভোদায়। নিগার হালকা ব্যথায় উহ করে উঠল। কিছুক্ষণ পর নিগারকে হাঁটু ভেঙে বসালো। তারপর ওর ঠোঁট বরাবর বাড়াটা রাখল। বেশ, নিগার নিজেই বাড়া চুষা শুরু করল। নিগার একদম মাগিদের মতো চুষতে লাগল। বাড়া বড় হওয়ার ফলে ওর গোলায় গিয়ে লাগতে লাগল। ২ মিনিট পর নিগারকে দাঁড়া করায় সুদীপ্ত। তারপর নিজে বসে পড়ে। নিগারের প্যান্টি খুলে দেয়। দেখে বালহীন গুদ। দেখেই মোটামুটি জোরেই বলে ফেলে, সেই গুদ আজকে ফাটাবড়ে। নিগারের সেদিকে কোনো মনোযোগ নেই। ও শুধু ফিল নিচ্ছে। সুদীপ্ত গুদ চোষা শুরু করল। নিগার ছটফট শুরু করে দেয়। ৩ মিনিট পর সুদীপ্ত গুদ ছেড়ে দাঁড়ায়। তারপর নিগারকে গুদ ফাঁক করতে বলে, গুদে বাড়া লাগায়। নিগার বলে, এত বড় বাড়া আমি নিতে পারবো না, ভয় করছে। সুদীপ্ত বলে, এখন তো ভয় করছে, একবার ঢুকার পর খালি সুদীপ্ত বাড়া চাই চাই করবি। নিগার গুদ ফাঁক করলে সুদীপ্ত হালকার করে চাপ দেয়, কিন্তু বাড়া গুদে ঢুকে না। বাড়া মোটা হওয়ার বাড়া ঢুকতে চায় না। তারপর সুদীপ্ত নিগারের মুখে মুখ দিয়ে চোষা শুরু করে, যাতে নিগার চিল্লাতে না পারে। নিগার যখন চোষাতে ব্যস্ত, এর ফাঁকে হঠাৎ করে সুদীপ্ত তার বাড়া জোরে চাপ দেয়। নিগার ব্যথায় কোকিয়ে উঠতে গেলে পারে না। প্রায় সুদীপ্তর বাড়ার ৬ ইঞ্চি ঢুকেছে, আরও ৩ ইঞ্চি বাকি। সুদীপ্ত নিগারের ব্যথা কমার অপেক্ষা করতে লাগল গুদে বাড়া ঢুকিয়ে। নিগার একটু শান্ত হলে আস্তে আস্তে থাপ মারা শুরু করল সুদীপ্ত।